আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে রসায়নের চ্যাপ্টার 3 পদার্থের গঠন। এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আসতে পারে, যতগুলো এমসিকিউ আসা পসিবল সবগুলো এমসিকিউ আমরা দেখব। এবং হচ্ছে এই অধ্যায় থেকে এসএসসি 26 তো তোমরা 4টা থেকে 6টা এমসিকিউ পাবাই। এবং নর্মাল যে ব্যাচগুলো আছে এসএসসি 27 28, মানে যারা ফুল সিলেবাস ব্যাচ, তোমরা হয়তো 2টা থেকে 3টা এমসিকিউ পাবা একদম ফর শিওর। তাহলে চলো আমরা দেখি কি কি এমসিকিউ আসতে পারে এই অধ্যায় থেকে। এই ক্লাসটা করলে ফুল তোমাদের এমসিকিউ গুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? এটা খুবই বেশি আসে এবং এটা এই যে চট্টগ্রাম বোর্ড 21 আসছিল। তাহলে প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে যে 98টি। তোমরা সবাই জানো প্রকৃতিতে মৌল কয়টি পাওয়া যায়? 98টি পাওয়া যায়। আসো, এই যে এখানে ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ লাইন দিয়ে দিছি যেগুলো আমাদের দরকার হয়। যেমন হচ্ছে যে সোনা, সোনা, রূপা, লোহা এগুলো সবগুলো হচ্ছে যে বিশুদ্ধ পদার্থ। এগুলোকে ভাঙলে আর কোনো অন্য পদার্থ পাওয়া যাবে না, তার মানে এগুলোকে মৌল বলা হয় মূলত। তোমরা এটা সবাই জানো, এগুলোকে এই যে মৌল বলা হয় এগুলোকে। এবং আমাদের আরো কিছু মৌল আছে যেমন নাইট্রোজেন, ফসফরাস, এগুলো সবগুলো হচ্ছে মৌল। এবং এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা? 118টা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল। এবং তার মধ্যে হচ্ছে আমরা 98টা পাই প্রকৃতিতে, 98টা প্রকৃতিতে পাই। আর হচ্ছে 20টা পাই আমরা কোথায়? ল্যাবরেটরিতে। এটা তৈরি করতে হয় এটা। এই 20টা মৌল আমরা কি করতে হয়? তৈরি করতে হয়। আর এই 98টা পাই আমরা প্রকৃতিতে। এবং হচ্ছে যে এই 26টা মৌল থাকে তোমার শরীরে, আমার শরীরে, সবার শরীরে এই 26টা মৌল এখানে রয়েছে। তার মানে আমাদের প্রথম উত্তরটা তো প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? 98টি। আচ্ছা চলো, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? এই যে একটু আগে পড়ে আসা জিনিস 26টি। আমাদের 26 ধরনের মৌল রয়েছে আমাদের শরীরে। চলো, আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিমনি ল্যাটিনাম? ভাইয়া কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে অধ্যায় এমসিকিউ সলভ করতে সবগুলো এইখানের মধ্যে দিয়ে দিছি। আর স্লাইড কিন্তু তোমরা ক্লাসের নিচের লিঙ্কে পাবা, ডেসক্রিপশন বক্সে পাবা। আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিমনি ল্যাটিনাম? আমরা সবাই জানি নিচের কোনটা অ্যান্টিমনি ল্যাটিনাম। অ্যান্টিমনি ল্যাটিনাম হচ্ছে যে স্টিভিয়াম। স্টিভিয়াম হচ্ছে অ্যান্টিমনি ল্যাটিনাম। এই যে এখানে ভাইয়া হচ্ছে যে গুরুত্বপূর্ণ নামগুলো দিয়ে দিছি, যেমন হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে কি? নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নামটা কি? নেট্রিয়াম, সেখান থেকে আসছে Na। কপার তো আমরা সবাই জানি কিউপ্রাম। তো কপারের হচ্ছে কিউপ্রাম, ওখান থেকে আসছে Cu। তোমরা হয়তো সবাই জানো যে এগুলো হচ্ছে যে ল্যাটিন নাম থেকে আসছে, কিছু মৌলিক পদার্থের নামগুলো ল্যাটিন নাম থেকে আসছে। তো এগুলো হচ্ছে ওগুলো, যেমন হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের নাম কি? ক্যালিয়াম। পটাশিয়ামের নাম হচ্ছে ক্যালিয়াম, সেখান থেকে কে আসছে আর কি? সিলভার। এই সিলভারটা কিন্তু খুবই আসে, এটার নাম হচ্ছে যে এই যে Ag। টিন, ঠিক আছে, টিন। স্টারনাম, সেখান থেকে আসছে Sn। অ্যান্টিমনি একটু আগে আমরা যেটা পড়ছি ওটা হচ্ছে যে স্টিভিয়াম। এটা ইউ দেওয়া না, এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে যে এস ভি, হচ্ছে এস ভি। তারপর আসো গোল্ড অরাম, আমরা সবাই জানি ইউ। এবং হচ্ছে লেডের নাম কি? প্লাম্বাম। লেডের নাম হচ্ছে প্লাম্বাম, পিবি। ঠিক আছে। আর টাংস্টেন, এই যে টাংস্টেন, এইটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এই যে এটার নাম হচ্ছে যে অলফার্ম। যে অলফার্ম থেকে আসছে ডাব্লিউ। টাংস্টেনের যে প্রতীকটা আছে ওইটার নাম কি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা খুবই বেশি বার আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সবাই জানি আয়রন, যেটার নাম হচ্ছে যে ফেরাম। তো সবাই বলতে পারে যে এখান থেকে আসছে যে Fe। এবং মার্কারি তোমরা সবাই জানো, এবং মার্কারি থেকে আসছে Hg। এই যেখানে নামটা লেখা আছে হাইড্রোগ্রাম। চলো এবার আমরা সামনে যাই। এই যে কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? এই যে এটা তো ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম তো হবে না অবশ্যই, কারণ ক্যালসিয়ামের নামটা কি? ইংলিশ শব্দ থেকে আসছে। এই যে এটা ক্যাডমিয়াম, এটাও হবে না। এই যে Ag, এটা আমরা একটু আগে দেখে আসছি, এই যে এখানে দেখে আসছি। ঠিক আছে, চলো তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা তো ক্রোমিয়াম, সিআর। ক্রোমিয়াম তো ইংলিশ শব্দ থেকে আসছে, তাহলে এই যে আর্জেন্টিনা হবে। আচ্ছা, এই যে টাংস্টেনের প্রতীকটি কোনটি? তো টাংস্টেনের প্রতীক আমরা একটু আগে শিখে আসছি ডাব্লিউ, যেটার নাম হচ্ছে কি? অলফার্ম। এই যে এখানে আমরা শিখে আসছি অলফার্ম। তাহলে চলো শুরু করি আমরা। এই যে টাংস্টেন গেল। আচ্ছা, ইলেকট্রনের প্রকৃত ভর কত? এটা তো আমার সবার মুখস্থ, এটা কিন্তু বোর্ড কোশ্চেন আসছে। ইলেকট্রনের প্রকৃত ভর আমরা কত জানি? এই যে 9.11 × 10⁻28 গ্রাম। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রকৃত ভর। এটা যদি গ্রামে দেওয়া থাকে তাহলে এটা হবে আর কি। আর যদি আমাদেরকে কেজিতে দেওয়া থাকে তাহলে এটা আরো বেড়ে যাবে, এটা হয়ে যাবে -31 কেজি। যদি আমাদের গ্রামে দেওয়া থাকে তাহলে 28 হবে। আর যদি আমাদের কেজিতে দেয় তাহলে হচ্ছে যে 9.11 × 10⁻31 কেজি। আচ্ছা,
চলো তাহলে আমাদের এ হচ্ছে আমাদের আনসার। এই যে এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিসপাতি দিয়ে দিছি আমি। ইলেকট্রনের মধ্যে আমাদের চার্জ জানি 1.6 × 10⁻19 কুলম, এবং ইলেকট্রন আর প্রোটন এই দুইটার চার্জ কিন্তু সেম, একটা হচ্ছে যে জাস্ট মাইনাস আর একটা হচ্ছে জাস্ট প্লাস, এটাই পার্থক্য। তাহলে দুইটার চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। আচ্ছা, এবার হচ্ছে এগুলোর প্রকৃত ভর। এই ভরগুলো একটু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং ইলেকট্রনের ভরটা আমরা একটু আগে দেখলাম 9.11 × 10⁻28 গ্রাম, এবং যদি এটা কেজি হয় সেটা তো বললাম 31 হয়ে যাবে আর কি। তাহলে এখন প্রোটনের ভরটা কত হবে? 1.673 × 10⁻24 গ্রাম, এবং নিউটনের যেটা হবে, নিউটনের হচ্ছে যে 1.675। এই যে জাস্ট 3 আর 5, পার্থক্য কিন্তু বেশি না, একদম সেমই বলতে পারি আমরা, তেমন কিছু যায় আসে না সেম বললে। তো 1.673 × 10⁻24 গ্রাম, আর একটা হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। যে দুইটাই সেম, শুধু একটা 3 একটা 5, এটাই পার্থক্য। আচ্ছা, আপেক্ষিক আদান। আপেক্ষিক মানে একটার সাথে আমরা যদি আরেকটা তুলনা করি, তো আমরা তো সবাই জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে কি পজিটিভ। আচ্ছা, আপেক্ষিক ভর, তো ইলেকট্রনের ভরটা একদম নগণ্য। ইলেকট্রনের ভরটা প্রোটন এবং নিউট্রনের তুলনায় একদম নগণ্য। তোমরা যদি বলো যে ইলেকট্রনের ভরটা কতটুকু নগণ্য, প্রায় 1840 গুণ কম। 1840 গুণ কম, 1840 গুণ কম। ইলেকট্রনের ভরটা প্রোটন এবং নিউট্রন থেকে প্রায় 1840 গুণ কম। আর আপেক্ষিক ভর তো আমরা সবাই জানি, তাহলে প্রোটনের আপেক্ষিক ভর 1 ধরা হচ্ছে, যেহেতু প্রোটন আর নিউট্রন কাছাকাছি ওদের ভরটা, তাহলে আমরা এই যে এদের আপেক্ষিক ভরটা কি ধরতে পারি? 1 আর 1। তার মানে ইলেকট্রনের একটা পরমাণুর সবগুলো ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? প্রোটন এবং নিউট্রনের মধ্যে। প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা একটা পরমাণু সবগুলো ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, এবং ইলেকট্রনের চার্জ শুধু নেগেটিভ। ইলেকট্রনের ভর এতই কম যে 1840 গুণ কম। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। চলো আমরা আগে যাই। এই যে 5টি প্রোটনের প্রকৃত ভর কত? এখন আমরা সবাই জানি প্রোটনের ভর কত। প্রোটনের ভর আমরা একটু আগে শিখে আসছি 1.673 × 10⁻24। এটার সাথে জাস্ট 5 মাল্টিপ্লাইজ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে, কারণ এখানে 5টা প্রোটন বলছে। চলো আমরা একটু দেখে নিই কত আসে। এটার আনসারটা হচ্ছে যে 8.365 × 10⁻24 আসবে, আমরা সবাই জানি। তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে? এই যে এটা হচ্ছে যে 24 দেওয়া। এখন 24 দেওয়া, যে এটা কিসে দেওয়া? এটা হচ্ছে গ্রামে দেওয়া। এবং এই যে দেখো, এটাও সিমিলার মান, শুধু এখানে 27 দেওয়া। কিন্তু 27টা কখন হবে? যখন আমরা কেজিতে নিয়ে যাব। যদি কেজি থাকতো এখানে, যদি কেজি থাকতো তখন এটা গিয়ে সঠিক হইতো, কিন্তু এখন এটা সঠিক না। আমাদের সঠিকটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। মানে আমাদের সঠিক আনসার হবে বি। এটা কিন্তু সাবধান, যদি কেজি দেওয়া থাকে তাহলে আমাদের হবে ইনভার্স 27, আর যদি আমাদেরকে গ্রাম দিয়ে দেয়, নর্মালটাই দিয়ে দেয়, তাহলে আমাদের 24ই আসবে আনসার। তাহলে চলো সামনে যাই। আচ্ছা, এবার হচ্ছে নিচের কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? আচ্ছা, নিচের মৌলগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কোনটা সমান আমরা সেটা বের করতে বলছে। তো আমরা তো সবাই জানি অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে ভর সংখ্যা 16, এবং হচ্ছে যে প্রোটন সংখ্যা 8। ভর সংখ্যাটা কত ছিল? ভর সংখ্যাটা ছিল 16। 16 থেকে যে এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। এই যে এইটাকে বলা হয় ভর সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এই যে এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এখন এটা যে প্রোটন সংখ্যা, তাহলে এটা যদি প্রোটন সংখ্যা হয়, আমরা জাস্ট ভর সংখ্যাটা থেকে যখন প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিব, তখন আমাদের কি আসবে? আমাদের নিউট্রন সংখ্যাটা আসবে। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, তখন আমাদের কি আসবে? নিউট্রন সংখ্যাটা আসবে। তাহলে এই যে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের নিউট্রন সংখ্যাটা কত? 8। প্রোটন সংখ্যাটা 8, এবং প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও তো ততগুলোই থাকে, তার মানে এখানে প্রত্যেকটা হচ্ছে 8। তার মানে এখানে হচ্ছে আমাদের অক্সিজেনের আনসারটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবার সমান। বাকিগুলো কেন সমান না তোমরা নিজেরাই জানো। এই যে যদি সোডিয়ামেরটা হিসাব করো, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, এবং ওর ইলেকট্রন সংখ্যা কত? ওর ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 থেকে 23 বিয়োগ করলে অবভিয়াসলি এটা সেম আসলো না, কারণ 11 থেকে 23 বিয়োগ করলে কত থাকে? 11 থেকে 23 বিয়োগ করলে তোমার থাকে 12। তাহলে 11 12 মিললই না। ফ্লোরিনের কত হয়? ফ্লোরিনের হয় 19 আর 9। তাহলে ফ্লোরিনের যদি 19 হয় এবং 9 হয়, তাহলে 10 বিয়োগ করলে 10 থাকে, তার মানে ওটার নিউটন সংখ্যা কত? 10টা। তার মানে এটাও মিললো না, এটাও মিললো না। এবং হচ্ছে ফসফরাসের তো আমরা সবাই জানি 31 আর হচ্ছে যে 15, তাহলে এটাও তো মিললো না, কারণ 31 থেকে 15 গেলে আরো থাকে কত? 16। তাহলে এটাও মিললো না। আমাদের আনসারটা হবে অক্সিজেন, কারণ এটা হচ্ছে যে 8 8 8 ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলোই 8। ঠিক আছে, এটা চাইলে তোমরা মুখস্থ করে ফেলতে পারো, বা তোমরা চাইলে এটা বেরও করতে পারো, খুব সহজে বের করা যায়। ঠিক আছে, চলো সামনে যাই। বোর পরমাণুর মডেল কত সালে দেওয়া হয়েছিল? এটা তো আমরা সবাই জানি, একদম মুখস্থ হচ্ছে 1913 সালে। এবং এই যে 1911, এটাতে কি দেওয়া হয়েছিল? রাদারফোর্ডের মডেলটা। এটা একটু খেয়াল রাখবা তোমরা সবাই। চলো আমরা সামনে যাই। আচ্ছা, এবার হচ্ছে ক্যালসিয়ামের পি অরবিটালে অবস্থানরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। তো আমরা তো সবাই জানি মুখস্থ, mv r = n h/m।
2 পাই। আচ্ছা 2 পাই যদি হয় তাহলে আমরা শুধু মানগুলো বসাই দিই। এখানে n এর মান কত? এই যে এটা হচ্ছে n এর মান 3 হচ্ছে n এর মান, তাহলে n এর মান হচ্ছে 3 ইন্টু h এর মান কত? h এর মান হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা h টাকে কি বলা হয়? এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কত? 6.623 ইন্টু 10 ইনভার্স 34, আচ্ছা ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তাহলে চলো এটা একটু আমরা ক্যালকুলেশন করে ফেললে আনসার কত আসে দেখি। আমাদের আনসার আসলো যে 3.1634, যেটা ইচ্ছে ওটা ধরো, সমস্যা নেই, ইন্টু 10 ইনভার্স 34, তাহলে আমাদের আনসারটা কত? 3.1, এই যে 1 হচ্ছে আমাদের আনসার। তাহলে চলো, আচ্ছা বোরের পরমাণুর মডেল অনুসারে কোনটি ব্যাখ্যা করা যায় না? এই যে বোরের পরমাণুর মডেল অনুসারে কোনটা ব্যাখ্যা করা যায় বা যায় না, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তখন কি হবে? বোরের পরমাণু অনুযায়ী কোনটা ব্যাখ্যা করা যায়, কোনটা ব্যাখ্যা করা যায় না, বোর সবসময় কি করতে পারে? বোর সবসময়, তাহলে আমরা দেখি হিলিয়ামের তো 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন, তার মানে এটা না। হিলিয়াম প্লাস, এটার কিন্তু একটা ইলেকট্রন, তার মানে এটাই হবে আমার আনসার, ঠিক আছে। লিথিয়াম প্লাসের কত থাকে? 2টা ইলেকট্রন থাকে। কেন? কারণ লিথিয়াম তো 3 প্লাস, মানে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এটা কি 2টা ইলেকট্রন থাকবে। আর লিথিয়ামের তো থাকে কয়টা? 3টা ইলেকট্রন, তার মানে এখানে একটা হবে না, এখানে আনসারটা হবে হিলিয়াম। তাহলে চলো, ভাইয়া কিন্তু সবগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি, একটু মনোযোগ দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবা, এই আর কি। আচ্ছা এখন অ্যালুমিনিয়াম আয়নে কয়টি প্রোটন থাকে? অ্যালুমিনিয়াম আয়ন, তা এখন অ্যালুমিনিয়াম 3+ আয়ন, কিন্তু তাই অ্যালুমিনিয়াম 3+ আয়নের মধ্যে কয়টা প্রোটন থাকবে? তো তোমরা সবাই জানো অ্যালুমিনিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে টোটাল 13টা, তাহলে টোটাল 13টা ইলেকট্রন এবং প্রোটন 2টা থাকে, এবং আমাদেরকে বলছে যে 3+, অ্যালুমিনিয়াম 3+, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ কি 10? তাহলে 10 হবে না, 10 হবে না। এটা দাগাই দিলে তোমরা ভুলটা করে ফেলবা। কেন? কারণ এখানে কিন্তু প্রোটন বলছে, এখানে ইলেকট্রনের কথা বলে নাই। তো অতি উৎসাহী হয়ে 13 থেকে 3 বিয়োগ করে তুমি 10 দাগাই দিও না, এটা ভুল হবে, ঠিক আছে। তাহলে কি হবে? এখানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বলছে। এখন ইলেকট্রন যদি 13টা থাকে, প্রোটন থাকবে কয়টা? প্রোটনও হবে 13টা। 13টা কত হবে? প্রোটন। তো 13টা প্রোটন যদি হয়, এখানে কি প্রোটন সংখ্যা কি কখনো চেঞ্জ হয়? প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে ঢুকে থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন একদম, তাহলে প্রোটন সংখ্যা কি কখনো চেঞ্জ হয় না? উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। তার মানে আমার অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা হবে কত? 13, দ্য কারেক্ট আনসার। চলো, আচ্ছা অক্সিজেন প্রদত্ত আয়নের ক্ষেত্রে, আচ্ছা আয়নের ক্ষেত্রে কোনটা সত্য? দেখো এখানে বলছে ইলেকট্রন সংখ্যা 10, আমার অক্সিজেনের মধ্যে ইলেকট্রন থাকে কয়টা? এই যে এটা 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 কিসের সংখ্যা? এটা হচ্ছে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা। এখন এটা 8, ইলেকট্রন যদি 8টা হয় এবং এখানে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেন আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা 10, হ্যাঁ এটাই সত্য। 8 আর 2 এ কত? 8 + 2 = 10, তাহলে এই যে 8 আর 2 যোগ করে 10 হয়েছে। তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, তার বাকিগুলো হবে না কেন? নিউটন সংখ্যা 10, নিউটন সংখ্যা কি 10? নিউটন সংখ্যা কি? যে ভর সংখ্যা থেকে আমরা যখন 16 বিয়োগ 8 সমান সমান কত আসবে আমার? 8। ভর সংখ্যা তো 16, নিউটন সংখ্যা হচ্ছে 8, তাহলে এই নিউটন সংখ্যাটা যদি 8 হয় তাহলে এটা তো 10 হইল না, তার মানে এটা ভুল। তারপর হচ্ছে প্রোটন সংখ্যা কি 10? প্রোটন সংখ্যা তো দেওয়া আছে 8, তাহলে এটাও হইল না। আর ভর সংখ্যা 14, ভর সংখ্যা 16 দেওয়া আছে, তাহলে এটাও হইল না। আমাদের আনসারটা হবে এ, ইলেকট্রনের সংখ্যা হবে 10। তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা ক্রোমিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এখন আমরা তো সবাই জানি m শক্তি স্তর কোনটা। m শক্তি স্তর হচ্ছে যে, আগে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমরা সবাই জেনে রাখবে, এবং ক্রোমিয়াম কিন্তু একটা ঝামেলাপূর্ণ মৌল, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা। ক্রোমিয়াম হচ্ছে একটা ঝামেলাপূর্ণ মৌল। ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 24টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা একটু করি, 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে হচ্ছে যে 4s2 3d4। এটা এটা হচ্ছে কি? এটা হওয়ার কথা ছিল, ক্রোমিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল। এই যে এখানে 10 18 20 24 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এইটা হয় না। ক্রোমিয়ামে এই ইলেকট্রন বিন্যাসটা হয় না। কেন হয় না একটু পরে বলতেছি। তাহলে ক্রোমিয়ামে হয় কোনটা সেটা আমরা দেখি। এটা হয় না, এটা ভুলটা। তাহলে কোনটা হয়? ক্রোমিয়াম 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা হয়? 1s2, ভাইয়া বলে দিব কোন মৌলগুলোতে একটু সমস্যা আছে। 2s2, এবং কেন আছে সেটাও বলে দিব। 2s2 2p6 সব সেম, 3s2 3p6, এখানে যেটা হয় 3d5 হয়ে যায় এবং 4s1 হয়ে যায়। কি হয়? এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। কেন আসে? কারণ আমরা সবাই জানি ডি অরবিটালে কয়টা? ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা কি জানি অরবিটাল সবচেয়ে বেশি শান্ত থাকে কখন? যখন ও সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় থাকে এবং হচ্ছে অর্ধেক অবস্থায় থাকে। তো D10 অথবা D5 এই দুটো হচ্ছে ওর সবচেয়ে
শান্ত অবস্থা। তাহলে ও যেহেতু 4 আছে, ও ডিএস কে কি বলে, ডিএস কে বলে যে তোমার থেকে তো 2টা ইলেকট্রন আছে, তুমি আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও, আমরা সবচেয়ে স্টেবল ফর্মে চলে যাব। তার জন্য এই জিনিসটা হয়। এখন আমাদেরকে বলছে যে এম, এম কোনটা, এম হচ্ছে কে এল এম মানে থার্ড। তাহলে এখন থ্রির মধ্যে কে কে আছে, এই যে এই তিনটা না, এই তিনটা থ্রির মধ্যে আছে। তাহলে 2 6, 2 + 6 + 5, আনসার কত হয় দেখো তো, 2 + 6 + 5 কত, 13। তাহলে আমার আনসার হবে কত, 13। তাহলে চলো আমরা চেক করে ফেলি। আচ্ছা, এবার ফেরিক আয়ন, ফেরিক আয়নে এম শেলে কয়টি ইলেকট্রন আছে, কিন্তু আমার ফেরিক আয়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, ফেরিক আয়নের মধ্যে আছে 23টা ইলেকট্রন, কারণ এটা কি 3+, 3+ যদি হয় আমার এখানে কয়টা আছে, 23টা ইলেকট্রন আছে। তাহলে এই 23টা ইলেকট্রন যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে যে এটা এমন হয়, কিন্তু এটা আসলে এমন হয় না, এটা হয় কেমন, এইটা ভুল। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে যে Fe3+ যে 23টা ইলেকট্রন আছে, 23টা ইলেকট্রন এভাবে বিন্যাস হয়, কিন্তু এটা হচ্ছে ভুল পদ্ধতি। কেন ভুল পদ্ধতি ভাই, এখন আসো সঠিকটা বলে দিই। Fe যখন 3+ হয় তখন কয়টা ইলেকট্রন থাকে, 23টা ইলেকট্রন থাকে। এখন হয় যে কি, এখানেও কিন্তু ডি অরবিটালের খেলা, এখানে হচ্ছে ডি অরবিটালের খেলা, বাকি সব সেম থাকবে। 1s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, এখন 3D বলবে কি, 3D বলবে যে আমার থেকে তো 3টে ইলেকট্রন আছে, এবং আমি সর্বোচ্চ স্টেবল অবস্থায় থাকি কখন, আমি সর্বোচ্চ স্টেবল অবস্থায় থাকি 3D5 হলে অথবা 3D10 হলে। এখন তুমি যদি আমাকে এই যে 4s কে বলতেছে, তুমি যদি আমাকে 2টা ইলেকট্রন দিয়ে দাও, তাহলে আমরা সবচেয়ে স্টেবল ফর্মে চলে যেতে পারবো। তখন কি হয়, এই s থেকে 2টা ইলেকট্রন এখানে চলে আসে এবং এটা 5 হয়ে যায় এবং ওরা স্টেবল অবস্থায় হয়ে যায় আর কি। তো এখন এই যে স্টেবল অবস্থা আছে, এই স্টেবল অবস্থায় থাকা অবস্থায় কি হবে, তখন তখন এই ইলেকট্রন বিন্যাসটা দেখা যাবে। এখন এখানে বলছে এম শেল, কে এল এম, এম মানে আমাকে কত বলতেছে, n = 3। হ্যাঁ, কে তো কত, n = 1, এল এল কত, n = 2, আর এম কত, n = 3। তাহলে এই যে n = 3, তাহলে আমাদেরকে বলছে যে এখানে কয়টা ইলেকট্রন আছে, তাহলে হচ্ছে 2 + 6 + again 2 + 6 + 5, ওই যে এটা ক্রোমিয়ামের মতো হয়ে গেল আর কি। তাহলে ক্রোমিয়ামের যতগুলো ইলেকট্রন ছিল, এখানে সেম ইলেকট্রন থাকবে। 6 5 2 কত হবে, 13 হবে। আনসারটা কত, 13। চলো। আচ্ছা, পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর বিদ্যমান। এখন পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর বিদ্যমান, n কি, কে এল এম এন, n n কত, n মানে হচ্ছে যে n = 4। এখন আমাকে বলছে কি কয়টি উপশক্তি স্তর বিদ্যমান, সবসময় খেয়াল রাখবা n সংখ্যক উপশক্তি স্তর বিদ্যমান হয়। n এর মান যদি 4 হয়, তাহলে l এর মানটা কতটুকু পর্যন্ত হতে পারে, l এর মান হবে কি 0 1 2 3। কয়টা উপশক্তি স্তর হতে পারে, 4টা। 4টা। কথা বুঝে গেছে, তাহলে চলো, আর বাকি সবগুলো তো ভুল, গুলো তো আর কোনো কথা আসে না। চলো সামনে যাই। আচ্ছা, প্রধান শক্তি স্তর n এর মান যদি 3 হয়, হ্যাঁ, এই এমসিকিউটা কিন্তু অনেকবার আসছে, দেখো বোর্ড 2025-এ, 25-এ অনেকবার আসছে, 2টা বোর্ডে আসছে, 25-এ 23-এ আসছিল 2টা বোর্ডে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। n = 3 এবং উপশক্তি স্তর l = 2, তাহলে কোন অরবিটাল পাওয়া যাবে। তাহলে আমরা তো জানি 3, এখানে সবগুলো আনসার 3 দেওয়া আছে, কিন্তু l এর মান কত, l এর মান 0 হলে আমি কোন উপশক্তি স্তর বুঝাই, s উপশক্তি স্তর। 1 হলে আমি কোন উপশক্তি স্তর বুঝাই, p, আর 2 হলে আমি কোনটা বুঝাই, d। আনসার কত হবে, 3d। ঠিক আছে, 3 হবে আমাদের আনসার। তাহলে চলো সামনে যাই। n শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এখন n শক্তি স্তর বলে দিছে, তাহলে n শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা কি জানি, 2n² এর সূত্র। তাহলে n এর মান কত, আমরা একটু আগে শিখে আসছি, n এর মান হচ্ছে যে 4। n এর n = কত, n হচ্ছে যে 4, মানে প্রধান শক্তি স্তর 4টা থাকে, 4 নাম্বারটাকে আমরা n বলি। তাহলে আমরা জাস্ট মানটা বসাই দিই, 2 × 4², তাহলে এটা কি আসে, এটা হচ্ছে 2 × 16, তার মানে কত, 32। আনসার কত, ডি, 32। চলো। আচ্ছা, সেম n = 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটার জন্য আমাদের কোন সূত্রটা জানতে হবে, এটার জন্য আমাদের জানতে হবে 2 × 2l + 1, এই সূত্রটা। এটা হচ্ছে উপশক্তি স্তর, যখন আমাদেরকে বলবে যে প্রধান শক্তি স্তর মানে n, কে এল এম এন এগুলো বলে দিবে, তখন আমি এই সূত্রটা ব্যবহার করবো। এটা হচ্ছে যে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর আমার যখন উপশক্তি স্তর বলবে, তখন আমি এই সূত্রটা ব্যবহার করবো। এটা হচ্ছে কি, উপশক্তি স্তর, উপশক্তি স্তর এটা। আচ্ছা, তাহলে চলো আমরা জাস্ট মানটা বসাই দিই, এল এর মান 3 বলে দিছে, তাহলে 2 × 3 + 1, তাহলে এটা কত হচ্ছে 6, 6 + 1 কত, 7, 7 × 2 কত, 14। আমার আনসার কত, 4।
এবার আসো n = 3 হলে কোন অরবিটাল অসম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা জাস্ট স্টার দিয়ে রাখতে পারো এটাতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং এই এমসিকিউ আসলে তোমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে চলে আসলেও আসতে পারে। n = 3 হলে কোন অরবিটালটা অসম্ভব। এখন 3 যেহেতু দেওয়া আছে, n এর মান সবগুলোতে এখানে 3 দেওয়া আছে, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন কোনটা অসম্ভব, আমরা কি জানি n এর মান কি হইতে হবে, n এর মান l থেকে সবসময় কম হইতে হবে। l এর যে মানটা আছে, l এর মানটা কি, l এর মান হচ্ছে n-1, এটা হয়, এতগুলো হয় n এর মান। আর l এর মানটা, তাহলে n এর মান এখানে 3 বলে দিছে, তার মানে আমার 2 পর্যন্ত হতে পারে, l এর মান 2 পর্যন্ত হতে পারে শুধু, ঠিক আছে, কারণ 3 কত হয়, 2 পর্যন্ত হয়। তাহলে 2 পর্যন্ত হলে 0 1 2, তাহলে কত পর্যন্ত হচ্ছে, এটা SPD, SPD জাস্ট এতটুকু পর্যন্ত হবে। এইটা কিন্তু হবে না, এটা হইতে পারে না, আমাকে বলছে কোনটা অসম্ভব, তার মানে এটাই হয়েছে আনসার। কারণ আমি এখানে 3s পাচ্ছি, 3p পাচ্ছি, 3d পাচ্ছি, কিন্তু 3f কখনো হবে না, ঠিক আছে, 3f কখন হইতে পারে না, তার জন্য এটাই হচ্ছে এখানে আনসার। এটা কিন্তু খুবই সাবধানে, এই অসম্ভব কথাবার্তাগুলো বলা থাকলে তোমরা আবার অতি উৎসাহিত হয়ে কোনটা সম্ভব এটা দাগাই দিবা, কিন্তু এগুলো হবে না। আমাদের আনসারটা হবে কত, 3f। এগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে চলো, কোন অরবিটাল বা উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে আউটবাউ যে নীতিটা আছে সেটা মেনে চলবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ যে নীতিটা আছে, ওই আউটবাউ নীতিটা হচ্ছে এটা ফলো করবে। তাহলে এই আউটবাউ নীতিটা কি বলে, এই আউটবাউ নীতিটা বলে যেটা কম কম শক্তিশালী সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। স্বাভাবিকভাবে তো এটা হওয়ার কথা না, যে বেশি দুর্বল তাকে আগে সাপোর্ট দেওয়া উচিত, তাহলে যে কম শক্তিশালী তাকে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখন কে বেশি কম শক্তিশালী। এটা এখন কিভাবে বের করবো ভাইয়া, এটা বের করা তো একদম সহজ, n+l তম রুল, n+l তম রুল দিয়ে আমরা এটা বের করে থাকি। তাহলে আমরা কি করব, n+l এই রুলটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে চলো অ্যাপ্লাই করি। এই যে এখানে s এর মান তো আমরা সবাই জানি 5 প্লাস s এর মান 0 সমান সমান 5। আচ্ছা, d 4d এর মানটা কত ছিল, 4 প্লাস d এর মান কত ছিল, spd, তার মানে 2, ঠিক আছে। এই যে আমি এখানে লিখে দিই, s এর মানগুলো হয় 0, p এর মানগুলো হয় 1, d এর মানগুলো হয় 2, আর f এর মানগুলো কত হয় 3। তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি, তাহলে এটা 4 প্লাস 1 5, আর এটা কত, এটা 6, আর এটা হচ্ছে 4 প্লাস এফ এর মান 3, এটা কত হচ্ছে 7। এখন সবচেয়ে কম শক্তিশালী কে, 5 এখন ভাইয়া এই দুইটা তো মিলে গেছে, এই দুইটা তো মিলে গেছে, এখন কি করবো, এখন হচ্ছে এন এর মান যেটা কম ওইটা আমরা এটা নিব, এন এর মান যেটাতে কম ওইটা। এখন এন এর মান কোথায় কম, এটাতে কম, কারণ এটাতে 4 ওটাতে 5, তার মানে আমার আনসারটা কত হবে, সি। আচ্ছা চলো, কোনটির ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়, কোনটির ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়, কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয় না। আমরা একটু পরে দেখাবো কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন স্বাভাবিক নিয়মে হয় না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মে হয় না, এবং আর্জেন্টাইম যেটা আছে এটার ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মে হয় না। শুধু স্ক্যান্ডিয়ামে স্বাভাবিক নিয়মে হয়, কারণ এটা ডি অরবিটালটা কি থাকে, এটা ডি অরবিটালে একটা ইলেকট্রন থাকে আর কি। তাহলে চলো আমাদের আনসার হবে ডি, স্বাভাবিক অবস্থায় শুধু স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় এখানের মধ্যে। এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো আসতে পারে যে কপারের ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন, ক্রোমিয়ামের ভিন্ন কেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এগুলোর ভিন্ন কেন, এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে, তো এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু কোনো একটা স্কুলে আসছিল, এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ কোশ্চেন করানো হচ্ছে, ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো করলে এখানের বাইরে থেকে কোশ্চেন আসা ইম্পসিবল, ঠিক আছে। চলো, আচ্ছা, ইলেকট্রন বিন্যাসে 2n² নীতির ব্যত্যয় ঘটে কোন মলের ক্ষেত্রে। আচ্ছা, এই যে 2n² নীতির ব্যত্যয়টা ঘটে যে যখন 18 প্লাস হয়ে যায়, 18 প্লাস হয়ে যায়, তখন ইলেকট্রন বিন্যাস যাদের ইলেকট্রনের সংখ্যা 18 প্লাস হয়ে যায় ওরাই ব্যত্যয়টা ঘটাই থাকে। তার মানে হচ্ছে যে 18কে আর্গন, আর্গন গ্যাস থেকে যারা বেশি তারা এই জিনিসটা করে থাকে। এখন ম্যাগনেসিয়ামে কত, ম্যাগনেসিয়াম তো 12, নিয়ন কত, নিয়ন তো 10, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম তো 20, সালফার কত, সালফার 16, আনসারটা কত, ক্যালসিয়াম 20। একদম সহজ হয়ে গেছে না। এখন এটা কেন হয় ভাই একটু তোমাদেরকে বুঝাই দিই। চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। আর লাগবে না, চলো এখানে তো হচ্ছে 10টা, এখানে হয় 10টা, আর এতটুকু পর্যন্ত হয় 18টা। এখন এই 18টা যখন হয়ে যায়, এই যে এতটুকু পর্যন্ত হয় 18টা, 18টা ইলেকট্রন। এখন এদের পরবর্তীতে যে ঝামেলাগুলো দেখায় একটু আগে আমরা দেখে আসছি, ক্রোমিয়ামের মধ্যে এখানে কি হয়, ওই যে ডি অরবিটালটা যখন খালি হয়ে যায়, বা ডি অরবিটাল যখন 3টা থাকে, বা ধরো যে 4টা থাকে, ও কি করে 4s থেকে ইলেকট্রন চেয়ে বসে, এবং এই ইলেকট্রন চাওয়ার জন্যই
2n² ব্যত্যয় ঘটে। মাঝে মধ্যে দেখা যায় যে 4s1 না গিয়ে 4s অরবিটালে না গিয়ে 3d তে অরবিটালে চলে যায় ইলেকট্রনগুলো। তাহলে এই 2n² এর নীতিটা কোথায় গিয়ে ব্যত্যয় ঘটে? 3d মানে 18টার পর থেকে। তাহলে ক্যালসিয়াম হবে আমাদের এখানে উত্তর 18। চলো সামনে যাই। আচ্ছা, নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত? আমরা তো জানি ডি অরবিটাল অর্ধেক পূর্ণ, মানে D10 অথবা D5। এটা হচ্ছে কি সবচেয়ে সুস্থিত ফর্ম। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা n-1 D10, এটাই সবচেয়ে সুস্থিত হবে, কারণ এখানে তো 8 হবে না, 7 হবে না, 4 হবে না, হ্যাঁ ওরা চেয়ে বসবে ইলেকট্রন, ঠিক আছে। অথবা 7রা তো চাবে না, 7রা এভাবে থেকে যাবে। এই যে এইটা কিন্তু আবার চেয়ে বসবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখে আসছিলাম। তাহলে আমাদের আনসারটা হবে কি এ। তাহলে চলো সামনে যাই। n-1 D⁵ এটা কিসের ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। একটু আগে আমরা দেখে আসছি, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আরেকটা যে জিনিসটা জানতে হবে, কপারের ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু জেনে রাখতে হবে। ওটা কত? n-1 D⁻10 এবং হচ্ছে যে ns1। এখানে কি হয়? এখানে হয় যে এখানে 9টা থাকে এবং একটা ইলেকট্রন ও চেয়ে বসে, ঠিক আছে। ও যে এখানে 4s1 এবং হচ্ছে যে pd10, এই যে এখানে 9টা থাকে, এখানে থাকে 9টা ইলেকট্রন। ও কি করে? একটা চেয়ে বসে, তখন ওর থেকে 10টা হয়ে যায় এবং s1 থেকে কি হয়ে যায়? একটা ইলেকট্রন থেকে যায়। তাহলে ক্রোমিয়ামের হচ্ছে এখানে ক্রোমিয়ামের, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, জাস্ট এখানে 5। আর আমাদের যখন কপার বলবে, কপারেরটা হবে জাস্ট 10। এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার আনসারটা হবে ক্রোমিয়াম। চলো সামনে যাই। এই মৌলর আইসোটোপ কোনটা? এখন দেখো এখানে কত দেওয়া আছে? 29। আমরা সবাই জানি এটা কত? কপার। তাহলে কপার আইসোটোপ কার? কপারের আইসোটোপ, ঠিক আছে। তবে এটা আইসোটোপ কেন? দেখো এখানে কিন্তু 65 দেওয়া, এখানে কিন্তু 65 দেওয়া। তাহলে কপারেরটা কত হয়? কপারেরটা হয় যে 63.5 এবং হচ্ছে 29। তাহলে এটা হচ্ছে কপার, কিন্তু যেহেতু এটা 65 মানে ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে, ওটাকে আমরা আইসোটোপ বলি। একটু তোমরা যদি আমার এসকিউ এর ভিডিওটা দেখো, এসকিউ এর ভিডিওটাতে এটা ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা আশা করি ওই ভিডিওটা চ্যানেলে অতি শীঘ্রই খুঁজে পাবে এবং তোমরা ওই ভিডিওটা দেখে নিলে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি আমাদের ভর সংখ্যা ভিন্ন হয় তখন আমরা এগুলোকে কি বলি? আইসোটোপ বলি আর কি, মানে প্রোটন সংখ্যা একই। চলো আমরা সামনে যাই। আচ্ছা, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? এখন এখানে আমাদের একটু জানতে হবে, এই কোশ্চেনটা একটু ট্রিকি। এবং দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 22-এ আসছে, বরিশাল বোর্ড 25-এ আসছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? হাইড্রোজেনের টোটাল 7টা আইসোটোপ আছে। এখন হাইড্রোজেনের 7টা আইসোটোপের মধ্যে 3টা পাওয়া যায় প্রকৃতিতে, প্রকৃতিতে পাওয়া যায় 3টা, প্রকৃতিতে। এবং বাকি 4টা কি করতে হয়? বাকি 4টা পাওয়া যায় ল্যাবরেটরিতে। বাকি 4টা কিসে পাওয়া যায়? ল্যাবরেটরিতে পাওয়া যায় এবং ওগুলো প্রকৃতিতে বিরাজ করে না। এখানে প্রশ্ন করছে কিন্তু ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। তাহলে কয়টা ল্যাবরেটরিতে প্রস্তুত করা হবে? 4টা। যদি আমাদেরকে জিজ্ঞেস করে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, উত্তর হবে 7টা। যদি আমাদেরকে জিজ্ঞেস করে হাইড্রোজেনের প্রকৃত আইসোটোপ কয়টা, উত্তর হবে 3টা, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ছিল। তাহলে আমাদের আনসারটা হবে 4, মানে 4টা। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, অক্সিজেনের কয়টা আইসোটোপ হয়? অক্সিজেনের 3টা আইসোটোপ হয়। অক্সিজেনের 3টা আইসোটোপ হয়, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলো আমরা সামনে যাই। আচ্ছা 4টা। আচ্ছা, ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত? ওই যে তোমরা তো জানো হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকে, প্রকৃতিতে 3টা আইসোটোপ থাকে। কি কি? হাইড্রোজেন, তারপর হচ্ছে ট্রিটিয়াম। তাহলে এখন হাইড্রোজেনে ইলেকট্রন থাকে কয়টা? হাইড্রোজেন ইলেকট্রন থাকে একটা, প্রোটন থাকে একটা। এখানে কিন্তু কোনো নিউট্রন থাকে না। খেয়াল রাখবে এই হাইড্রোজেনের এই আইসোটোপ যেটা থাকে এটার মধ্যে কোনো ধরনের নিউট্রন থাকে না, এটা কিন্তু সাবধান, ঠিক আছে। তাহলে ডিউটেরিয়াম এটাতে কয়টা থাকে? এটাতে ইলেকট্রন থাকে একটা, প্রোটন থাকে একটা, কিন্তু এখানে একটা নিউট্রন থাকে, তার মানে এটা 2 হয়ে যায়, ঠিক আছে। ভর সংখ্যা যেহেতু নিউট্রন আর প্রোটনের যোগফল, তাহলে প্রোটন আর নিউট্রন যোগ হয়ে কত? 2, আর এটা হচ্ছে 3 এবং 1। এখন আমাকে জিজ্ঞেস করছে নিউটন সংখ্যা কত? তো আমরা তো জানি ভর সংখ্যা, ভর সংখ্যা কত? 3 মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে আমরা কি পাই? যাই নিউটন সংখ্যা পাই। নিউটন সংখ্যাটা কত এখানে? 2। আনসার কত? 2। খেয়াল রাখবা, আমাদেরকে যদি বলে যে টেট্রিয়ামের ভর সংখ্যা কত, তাহলে হচ্ছে 3। যদি আমাদেরকে কোশ্চেন করা হয় যে টেট্রিয়ামে প্রোটন সংখ্যা কত, সবসময় 1 হবে, ঠিক আছে। এবং হচ্ছে নিউটন সংখ্যা এটা চেঞ্জ হয়, তার জন্য তো 3টা আইসোটোপ বের হয়েছে। তাহলে আমার আনসারটা কত হচ্ছে? টেট্রিয়ামে নিউটন সংখ্যা কত হয়? 2টা। চলো সামনে যাই। আচ্ছা, ক্লোরিনের 2টি আইসোটোপ দেওয়া আছে প্রাপ্ত। এখন এই যে এটা তো আমরা সবাই জানি, কোন সূত্রটা ব্যবহার করতে হবে? এই যে এখানের মধ্যে একটা আইসোটোপ দেওয়া আছে এইটা, একটা আইসোটোপ দেওয়া আছে এইটা। এখন এগুলো প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই জিনিসটা, এটাকে আমি x ধরে নিলাম, মানে x% পাওয়া যায় আর কি প্রকৃতিতে, ওটা x% পাওয়া যায়। তাহলে এটা কত পাওয়া যাবে? এটা হচ্ছে 100 মাইনাস x%, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের এসকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, বা সিকিউতে খুব কম আসে, তবে এমসিকিউতে চলে আসতে পারে আর কি, ঠিক আছে। তার জন্য ভাইয়া দেখাই দিচ্ছি। তাহলে এখন সূত্রটা কি ছিল? আমরা তো সবাই জানি ক্লোরিনের কত হয়? 35.5। তাহলে সূত্রটা হবে কত?
সূত্রটা হবে 37 গুণ এক্স প্লাস 35 গুণ এক্স মাইনাস এক্স, তাহলে এখন ডিভাইডেড বাই 100 সমান সমান কত হয় 35.5। এটা যদি একটু ক্যালকুলেশন করে ফেলে এটা কত আসবে, এটা আসবে 37x, আর এখানে কত আসবে প্লাস 3500 মাইনাস 35x ডিভাইড বাই 100, 100টাকে ওই পাশে পাঠিয়ে দিলে আনসারটা কত আসে ওঠালে 3550। তাহলে এই যে এখান থেকে কাটাকাটি গিয়ে আসে 2x, 37x আর 35x এ কাটাকাটি করলে 2x, আর 3500টা ওখানে চলে গেলে কত হয়ে যায় মাইনাস হয়ে যায় 50। তাহলে x ইকুয়াল টু কত আসে আমাদের 2 দিয়ে ভাগ করলে 25%। তাহলে এইটা যদি 25% হয় ভাইয়া, এটা যদি 25% হয় তাহলে এটা কত হবে 75%, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আনসার এ। এই যে প্রথমে দেওয়া যথাক্রমে বলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথমে 25%টা নিবা, আবার এটা দাগা দিও না, এটাও কিন্তু দেখতে 75-25 দেওয়া আছে, তাহলে এটা দাগানো যাবে না। এগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন করে এমসিকিউতে, ঠিক আছে। তোমাকে ঠান্ডা মাথায় আনসারগুলো করতে হবে। তাহলে চলো আমাদের আনসার কত হবে এ। আচ্ছা সামনে যাই। পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আইসোটোপটা ব্যবহার করা হয়, কার্বন। ভাই একটু পরে দেখা দিচ্ছি কেন কার্বন ব্যবহার করা হয় এবং কেন, মানে কি কি আমাদের মনে রাখতে হবে। কার্বন কোথায় পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। তোমরা তো জৈব যৌগ পড়ছো, অর্গানিক পড়ছো, তো অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা কার্বন নিয়ে অনেক কাজ কারবার করছো, এবং পৃথিবীর মধ্যে অনেক কিছু কার্বন ধারা তৈরি, মানে ম্যাক্সিমাম জিনিসপাতি কার্বন ধারা তৈরি, ঠিক আছে। কার্বনের যৌগ টোগো ফ্যাসিনেটিং জিনিস রসায়নের অর্গানিক কেমিস্ট্রিটা। তো তোমরা এটা তো জানোই হয়তো বা। চলো আমরা সামনে যাই। আচ্ছা এই যে এই জিনিসপাতিগুলো আমাকে দেখে রাখতে হবে চিকিৎসা ক্ষেত্রে। এই যে চিকিৎসা ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, রোগ নির্ণয় করে। রোগ নির্ণয় কারা কারা করে, কোবাল্ট-60 এটা টিউমারের উপস্থিতি বের করে, এগুলো সব গামারে প্রডিউস করে আর কি। তাহলে এই কোবাল্ট-60টা টিউমারের উপস্থিতি নির্ণয় করতে সাহায্য করে। আর এই যে টেকনিশিয়াম-99 যেটা আছে, এটা হচ্ছে যে ছবি তুলতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এই যে পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 আইসোটোপটা ব্যবহার করা হয়, খাদ্য সংরক্ষণে কোবাল্ট-60 ব্যবহার করে। এগুলো কম গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভাইয়া দাগে দিচ্ছি। এবং তোমরা সবাই জানো বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়ামটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউরেনিয়ামটা ভেঙে যে তাপশক্তি এবং উৎপন্ন করে। এবং কৃষিক্ষেত্রে ফসফরাসটা ব্যবহার করা হয়, যেটা ফসফরাস 32 সেটা, এবং নাইট্রোজেনের আইসোটোপটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং রোগ নিরাময়ে আয়োডিন 131 যেটা আছে ওটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ব্যবহৃত হয়। আর এই যে ইরিডিয়াম যেটা আছে, এটা হচ্ছে ব্রেন ক্যান্সারটা ফেস করার জন্য আমাদের ব্যবহার করা হয়। এবং এখানের মধ্যে যে কোবাল্ট-60 আছে এটা কিন্তু আবার ক্যান্সার কোষ ধ্বংস করে। তার মানে আমরা কোবাল্ট-60টা টিউমারের উপস্থিতি বের করতে পারি, আবার ক্যান্সার কোষের ট্রিটমেন্টও এটা করতে পারি আর কি। মানে মূলত ক্যান্সার কোষের জন্যই কোবাল্ট, একদম এটা মুখস্থ রাখতে পারো। এই যে লিউকেমিয়া রোগের জন্য ফসফরাস 32 এটা ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, ঠিক আছে। এই যে এগুলো একটু মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে এগুলো একটু দেখে রাখতে পারো, যেটা হচ্ছে হাড় ব্যথা বা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্লুটোনিয়াম, এটা হচ্ছে হার্ট এবং মানে হার্টের যখন আমরা পেস মেকার বসে তখন এই জিনিসটা ব্যবহার করা হয় আর কি। তাহলে কম গুরুত্বপূর্ণ, তবে তোমাদের দরকার হতে পারে, তার জন্য ভাই দাগে দিলাম, ঠিক আছে। এই যে ইরিডিয়াম একটু আগে আমরা পড়ছি, এটা ব্রেন ক্যান্সার নিরাময়ে সাহায্য করে ইরিডিয়ামটা। তাহলে চলো আমরা সামনে যাই। এই যে ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপটা ব্যবহার করা হয়, একটু আগে পড়ে আসা ইরিডিয়াম, ঠিক আছে। এই যে ইরিডিয়াম। তাহলে চলো টিউমারের উপস্থিতি নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করা হয়, টিউমারের উপস্থিতি নির্ণয় করার জন্য কোবাল্টটা আমার ব্যবহার করা হয় আর কি। তাহলে চলো কোবাল্ট-60 এটা কিন্তু 60, ঠিক আছে। তাহলে চলো আচ্ছা, লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়, লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়, একটু আগে পড়ে আসা ফসফরাস 32, ঠিক আছে। ফসফরাস 32, তাহলে খ হচ্ছে আমার আনসার, মানে বি। তাহলে চলো তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়, একটু আগে আমরা দেখে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে কি নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুইটা একটু আগে এই যে এখানের মধ্যে আছে, এই যে এখানের মধ্যে আছে, এই যে দেখো ফসফরাস আর নাইট্রোজেন, এই দুইটা আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে আমাদের কোনটা হবে ফসফরাস এবং নাইট্রোজেন, ঠিক আছে আনসার। চলো সামনে যাই। এই যে এখন এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ফেরাস ফেরাস আয়ন দেওয়া আছে, তাহলে ফেরাস আয়ন যেহেতু দেওয়া আছে, এখানে বলছে ভর সংখ্যা 56, হয় ঘটনা তো সত্য। এই যে এটাকে ভর সংখ্যা বলে না, এটা 56, ভালো। ইলেকট্রন সংখ্যা 26, ইলেকট্রন সংখ্যা তো এখন 26টা ছিল 26, কিন্তু এখানে তো দুইটা ইলেকট্রন ও ছেড়ে দিছে, 2 প্লাস হয়ে গেছে, তার মানে ওর ইলেকট্রন সংখ্যা এখন কত 24, তার মানে এটা ভুল, ঠিক আছে। নিউটন সংখ্যা 30, 26, এই যে 56 থেকে ভর সংখ্যা থেকে এই যে এটা ভর সংখ্যা না, ভর সংখ্যা থেকে আমরা যখন 26 বিয়োগ করে দিব, মানে হচ্ছে যে এটা কিসের সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিব, তখনই তো আমরা নিউটন পাবো, এটা 30ই হবে, ঠিক আছে। আমার আনসার হচ্ছে যে ও 1 3 কত বি। চলো সামনে যাই। আচ্ছা এই যে এখানে বলা আছে যে এক্স 52 আর হচ্ছে 24, এর এখন প্রত্যেকটা কি কোবাল্ট, উত্তর হচ্ছে না, এটা হচ্ছে কি ক্রোমিয়াম। আমরা সবাই একটু আগে জানি এটা হচ্ছে কি ক্রোমিয়াম, তাহলে কোবাল্ট না।
আচ্ছা, নিউটন সংখ্যা কত? তো নিউটন সংখ্যাটা বের করতে কি করতে হবে? 52 মাইনাস 24, এটা করলে তুমি কত পাবা? এটা করলে তুমি পাবে 28। তার মানে ঘটনা সত্য। ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে, এটা অপূর্ণ না, এটা অর্ধপূর্ণ হবে, অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ হবে, হ্যাঁ ঘটনা সত্য, ডি অরবিটাল অর্ধপূর্ণ। আমরা তো সবাই জানি, হ্যাঁ, ওই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে আমাদের যে মধ্যে পর্যায় সারণীর মধ্যে যে জায়গাগুলো থাকে, এই যে ধরো পর্যায় সারণী দেখতে অনেকটাই এমন না, পর্যায় সারণী দেখতে অনেকটাই এমন না, তাহলে এই যে এইটা হচ্ছে এস ব্লক, এটাকে বলা হয় এস ব্লক, এটাকে বলা হয় পি ব্লক, আর এটাকে বলা হয় ডি ব্লক। তাহলে এই যে আমার এই ক্রোমিয়ামটা কোথায় থাকে? এখানে কোথাও একটা থাকে আর কি, হ্যাঁ। আর আমাদের নিচে যেটা থাকে এটাকে বলা হয় এফ ব্লক, এই যে ল্যাংথেনাইট এবং একটেনাইট সিরিজ, এটা হচ্ছে এফ ব্লক মূল। তাহলে আমার আনসারটা কত হচ্ছে? সরি, এক তো ভুল, তাহলে হচ্ছে যে 2-3। আমার আনসারটা হচ্ছে 2-3। আসো সামনে যাই। এই যে নিচে কোন দুটি আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে? তাহলে চলো, ক্যালসিয়ামে কত থাকে? ক্যালসিয়ামে থাকে 20টা, ঠিক আছে। ক্যালসিয়ামে কয়টা থাকে? 20টা। এখন ও 2+, মানে ও কয়টা হয়ে গেছে? ওর 18টা ইলেকট্রন হয়ে গেছে, 2টা ইলেকট্রন ও দিয়ে দিছে না, তাহলে ওর কয়টা হয়ে গেছে? 18টা ইলেকট্রন হয়েছে। আচ্ছা, এবং সালফারে কত থাকে? সালফারে থাকে 16টা, এখন ও 2টা নিয়ে ফেলছে, কত হয়ে গেছে? ওর 18টা। তার মানে আমার এইটা মিলে গেছে। তাহলে চলো এখন, স্ক্যান্ডিয়ামে থাকে কত? 21টা, ও যখন 3টা ছেড়ে দিছে, তার মানে ওর থেকে আছে কত? 18টা, স্ক্যান্ডিয়াম থেকে আছে 18টা। তাহলে এখন এগুলো এভাবে লেখা ঠিক হচ্ছে না, এভাবে লেখা উচিত না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য, ইলেকট্রন দেখানোর জন্য এটা ব্যবহার করতেছি, আর কিছু না, ঠিক আছে। এটাই কিন্তু এভাবে লিখতে হয় না, ঠিক আছে, সাবধান, কারণ এখানে আমাদের চার্জ বসে, এই জায়গাটা চার্জ বসে। তোমরা যদি এই যে পরমাণু ধরো, এটা ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে যে আমাদের কত থাকে? 40, এটা হচ্ছে ভর সংখ্যা, এটাকে বলা হয় কি? ভর সংখ্যা। ওকে ভাইয়া, আর এটা হচ্ছে কি? 20, এটা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, দুইটাই সেম হয়। এবং এখানে এই জায়গাটি যেটা আছে, এটাতে চার্জ বসে, এটাতে কি বসে? চার্জ বসে। তো এখানে এভাবে লেখা ঠিক হয় নাই, তবে হচ্ছে যে ভাইয়া তোমাদেরকে বোঝানোর জন্য একটু লিখে নিন। আর এখানে থাকে যে কয়টা বসে, ঠিক আছে, পরমাণুর কয়টা, কয় পিস, কতগুলো, ঠিক আছে, কতগুলো। তাহলে চলো, 23টা থাকে, এটা আমাদের ভুল হলো, স্ক্যান্ডিয়ামটা আমাদের ভুল হলো। আচ্ছা, এবার আসি নিচেরটাতে। ক্লোরিনে কয়টা থাকে? 17টা, একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কয়টা? 18টা আছে ওর। আর ফসফরাসে থাকে কয়টা? 15টা, 15টা, 3টা যেহেতু ও গ্রহণ করছে, তাহলে ওর কয়টা হয়ে গেছে? 18টা। তার মানে আনসার হচ্ছে আমাদের 1-3। 1-3 কোথায় আছে? সিতে আছে। চলো সামনে যাই। আচ্ছা, এই ইলেকট্রন বিন্যাস কোথায় দেখা যায়? কয়টা ইলেকট্রন আছে? এখানে আছে 10টা, 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। সালফার 2 মাইনাসে, হ্যাঁ, সালফার 2 মাইনাসে 18টা ইলেকট্রন থাকে। ফেরাস 2 প্লাসে, ফেরাস 2 প্লাসে কয়টা ইলেকট্রন থাকে? ফেরাস 2 প্লাসে থাকে যে 24টা ইলেকট্রন। তাহলে এটা হবে না, কারণ এখানে 18টা ইলেকট্রন আছে। স্ক্যান্ডিয়ামে 21টা থাকে, 3টা চলে গেছে, তার মানে 18টা। তার মানে আমার আনসার হচ্ছে 1-3, 1-3। চলো, একদম সহজ দেখছো, একদম সহজ। আচ্ছা, তেজস্ক্রিয় কি আছে টপ? টেকনিশিয়ামের ক্ষেত্রে হ্যাঁ, লাইফ টাইম 6 ঘন্টা হয়। বিটা রশ্মি বিকিরণ করে, ঘটনা সত্য। আক্রান্ত স্থানে ছবি তুলতে ব্যবহার করে, এটা কি একটু আগে দেখছি? দেখছো ভাইয়া? দেখছো, এটা 21 সালে 2টা বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। টেকনিশিয়ামটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার আনসারটা কত হবে? 3টাই হবে। চলো সামনে যাই। আচ্ছা, আয়োডিন তেজস্ক্রিয় আইসোটোপ, এটা থাইরয়েড কোষ গ্রহণ করতে, থাইরয়েডের ক্যান্সার কোষ গ্রহণ ধ্বংস করে, অবশ্যই ঘটনা সত্য। লিউকেমিয়াতে ব্যবহার হয় না। লিউকেমিয়াতে কোনটা ব্যবহার হয় ভাইয়া? 32, ফসফরাস 32 বিটা রশ্মি নির্গত করে। তাহলে আমার আনসার কত হচ্ছে? 1-3। 1-3 কোথায়? বিতে আছে, হ্যাঁ। চলো, আচ্ছা, হুম, এবার আমাদেরকে বলছে যে এই যে এখানে দেওয়া আছে, দেখছো, এটা হচ্ছে যে কি? এটা হচ্ছে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে যে চার্জ, ভর সংখ্যা, এটা হচ্ছে চার্জ। এখানে বলছে কোনো মৌল না আসছে, মানে এক্সাক্ট আমাদেরকে প্রতীকী মৌল দিছে, ঠিক আছে। এটা কোনো নতুন মৌল, মানে এটা কোনো ধরনের মৌল না, এটা একটা প্রতীকী মৌল। এন্ড উপরের আয়নে ইলেকট্রন সংখ্যা। এখন আমরা সবাই জানি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা তো সমান থাকে, প্রোটন যতগুলো ছিল ততগুলো ইলেকট্রন ছিল, তার মানে এটা ধরো যে ইলেকট্রন সংখ্যা, এটা যদি ইলেকট্রন সংখ্যা হয়, এখন ও তো কিছু ইলেকট্রন ছেড়ে দিছে, প্লাস মানে কেউ ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে ওই ইলেকট্রনগুলো মাইনাস চলে যাবে না, তার মানে এ মাইনাস ডি হবে আমার আনসারটা, ঠিক আছে। আনসার হচ্ছে সি। তাহলে চলো সামনে যাই। এই যে এটা দেওয়া আছে, এখানে এক্স প্রচলিত অর্থে কোনো মৌল নয়, তাহলে এক্স প্রচলিত অর্থে যদি কোনো মৌল না হয়, তাহলে এক্সটা কি? এক্সটা মূলত হচ্ছে যে, একটু আগে আলোচনা করা হলো, এটা উদ্দীপক আয়নে কয়টা নিউট্রন আছে? তাহলে নিউট্রনটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? আমরা ভর সংখ্যা ভি মাইনাস ইলেকট্রন বা প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিব। তাহলে ভি মাইনাস এ, এটা আমার কি? এটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। তাহলে আমার আনসার কত হবে? ভি মাইনাস এ, ভি হবে আমার আনসার। আচ্ছা, এই কয়টাই ছিল আমাদের এই অধ্যায়ের মধ্যে এমসিকিউ, এবং এই কয়টা এমসিকিউ যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, তাহলে তোমার সবগুলো এমসিকিউ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এবং এইখান থেকে আমি ভাইয়া তো বললামই, তোমরা এসএসসি 26 যারা আছো, এসএসসি 26 তোমরা প্রায় 4টা থেকে 6টা এমসিকিউ পাবে। আর নর্মাল যারা হচ্ছে ফুল সিলেবাস 27-28, ওরা হচ্ছে যে 2টা থেকে 3টা এমসিকিউ পেতে পারে। তাহলে এই অধ্যায়টাতে যা ছিল সবগুলো ভাইয়া কভার করে দিছি, এবং এই ওয়ান শট ক্লাসটার মাধ্যমে তোমরা এই অধ্যায়ের এমসিকিউটা শেষ করছো। এবং এই অধ্যায়ের আরো ক্লাসগুলো, আমাদের এসকিউর ক্লাসগুলো এবং হচ্ছে সিকিউর ক্লাসগুলো আসতে থাকবে। এটাই ছিল আমাদের আজকে এসএসসি এমসিকিউ মাস্টার সিরিজে। তোমরা সবাই ভালো থাকবে এবং আপনজনের খেয়াল রাখবে।